আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা জানি যে উনি এই যে বিগত অবহেলা ভাবে এই আমাদের মন্দিরটা চলেছে সেই দিকটা বিবেচনা করে আগামীতে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের পাশে থাকবেন, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। আমাদের যে এই মন্দিরটা 400 বছরের পুরনো, কিন্তু এর যে সীমান্ত প্রাচীরটা আছে এটা বেশ পুরনো এবং এইটার কারণে আমাদের নিরাপত্তা বিভিন্ন সময় বিঘ্নিত হয়। আমাদের এই রাস্তার পাশে আপনারা জানেন যে গোসাই বাড়ি, আমি আজকে এই সুযোগে আমাদের গোসাইদের প্রতি একটু কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাতে চাই। ওনারা যেন মাধবের চরণে স্থান পান, কারণ ওনাদের এই বাড়িটা ওনাদের অবর্তমানে আমাদের ভক্তরা যেভাবে ব্যবহার করার সুযোগ পেয়েছেন, এইটার কারণে অন্যান্য বছরগুলোর তুলনায় আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই মন্দিরের কার্যক্রম, এই আমাদের নাম সংকীর্তন, এটা কিন্তু অনেক সুন্দর মতো এইবার পরিচালনা করার আমরা সুযোগ পাচ্ছি। শুধু ভক্তমণ্ডলী, আমি আপনাদের কাছে প্রার্থনা করব আমাদের এই গোসাইদের জন্য যদি আপনারা একটু অনুমতি দেন, ওনাদের এই অবদানের জন্যই কিন্তু আমরা আজকে এত সুন্দর মতো করতে পারছি। আমাদের মাননীয় অতিথিকে বলবো যে আমাদের রথযাত্রা, আমাদের উপমহাদেশের দ্বিতীয় বৃহত্তম রথমেলা এখানে হয়, সেগুলো নিয়ে ওনার সাথে আমরা বিস্তারিত আগামীতে আলোচনা করব। আপনারা শুনে অবাক হবেন, যেদিন উনি দায়িত্ব পেলেন জেলা প্রশাসকের, আমি দুপুরবেলা ওনাকে ফোন দিয়েছি, ফোনে পাইনি, বিকেলে ফোন দিয়েছি, ফোনে পাইনি। আমি ভাবলাম দাদা তো ভুলে গেছে আমাদের। সন্ধ্যার পরে উনি নিজে ফোন দিয়েছেন, ফোন দিয়ে বলছেন যে দাদা, আমি ধামরায় এসে আপনাদের সনাতন সম্প্রদায়ের কি কি সুবিধা অসুবিধা, কি কি সমস্যা আছে আমি শুনবো এবং আমি প্রত্যেকটা মন দিয়ে শুনবো এবং কিছু করার চেষ্টা করবো। এইরকম সিংহ হৃদয়ের মানুষ, অসাম্প্রদায়িক মানুষ, একজন শিক্ষকের সন্তান যখন এরকম একটা দায়িত্ব পান, আমরা নিশ্চিন্ত হই যে আগামীতে আমাদের অনেক দুঃখ দুর্দশা কিন্তু উনি অবশ্যই লাঘব করবেন। আমরা আপাতত ওনার কাছে চাইব, যদি সুযোগ হয় আমাদের এই সীমান্ত প্রাচীরটা এবং এইদিকে রাস্তার পাশে যে আমাদের গোসাই বাড়ির ঘেরটা, তার সাথে আমাদের শিব মন্দির যেটা আছে 200 বছরের প্রাচীন, এই শিব মন্দিরটা সংস্কার করার যদি ব্যবস্থা উনি করে দেন, আমরা মন্দির কমিটির পক্ষ থেকে, আমরা সনাতন ধর্মের অনুসারীদের পক্ষ থেকে অত্যন্ত কৃতজ্ঞ থাকবো। এরপরে আমরা আগামীতে আমাদের যে রথ এবং রথ পালা নিয়ে আমরা সবিস্তারে কথা বলবো। আপাতত যেহেতু অতিথি হিসাবে ডেকে আমি এনেছি ওনাকে এখানে, আমরা খুব বেশি দাবি দাওয়া দিয়ে ওনাকে বিরক্ত করতে চাই না, তবে অন্তরের অন্তঃস্থল থেকে সমস্ত সনাতনীর পক্ষ থেকে ওনাকে শুভেচ্ছা, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সবাই ভালো থাকবেন। সম্মানিত শ্রোতা কৃষ্ণ ভক্ত মন্ডলী, এখন আপনাদের সামনে সার্বভৌম বক্তব্য রাখবেন আমাদের আজকের এই পূর্ণ অতিথির দিনে প্রধান অতিথি, যিনি ইতিমধ্যেই ঢাকা জেলা প্রশাসকের দায়িত্ব নিয়েছেন, আমাদের সকলের প্রিয় ঢাকা জেলা যুবদলের সংগ্রামের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ মহোদয়কে তার বক্তব্য উপস্থাপন করার জন্য বিনম্র অনুরোধ করছি। যশোমদের মন্দির কর্তৃক আয়োজিত আজকের এই কীর্তন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত সাধারণ সম্পাদক, মন্ত্র কমিটির নেতৃবৃন্দ এবং ভক্তবৃন্দ, নমস্কার। কেমন আছেন সবাই? আমি একটু আপনাদের সাথে কথা বলতে চাই, আমাকে আপনারা একটু সাড়া দিবেন। নন্দদা আমাকে উপস্থাপন করেছে, আমি মহামান্য, আমি অতিথি, কিন্তু আমি আসলে কোনোটাই নাই। আমি আপনাদের সন্তান, আমি আপনাদের ভাই।
কোনো দাবি না, এটা হলো অধিকার। এটা ধামরাইবাসীর অধিকার। আমার কাছে যে কোনো কাজ নিয়ে আসা আর করা, এটা আমার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। এটা আমার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। আমি এবং দায়িত্ব এবং কর্তব্যের খাতিরে নয়, আমি আপনার ধামরাইয়ের সন্তান হিসেবে আমি কথাটি বলতে চাই। নন্দদা বলেছে সংখ্যালঘু, আমি এই ব্যাপারে আজকে আমি আপত্তি তুলে গেলাম। আমরা সবাই বাংলাদেশী, এটাই হচ্ছে আমাদের পরিচয়। আমরা এই দেশের নাগরিক, এইখানে কোনো ভেদাভেদ চলবে না। আপনারা আজকে এইখানে কীর্তন অনুষ্ঠান করতেছেন, কিন্তু যখন আমাদের মুসলমানদের পার্শ্ব থেকে মসজিদ থেকে আজান দিয়েছে, তখন কি আপনারা উলুধ্বনি দিয়েছেন? কীর্তন করেছেন? আপনারা করেন নাই। আপনারা যেহেতু আমাদের ধর্মের সাথে কোনো রকমের কোনো বিরোধ নেই, আমরা মুসলমান, আপনারা হিন্দু, এটা ধর্মের ব্যাপার। যার যার ধর্ম সেই পালন করবে এবং এই বাংলাদেশের নাগরিক হিসাবে আপনাদের এটা অধিকার। আমরা সেই অধিকারের প্রশ্নে আমরা এক এবং অভিন্ন, এবং আমরা ওইটাকে ধারণ করি, লালন করি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আজকে শুধু ক্ষমতায় এসে নয়, তিনি যখন বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত নিপীড়িত মানুষের কণ্ঠস্বর ছিলেন, তখনও তিনি বলেছেন ধর্ম যার যার, অধিকার সবার, উৎসব সবার। সেই আঙ্গিকে আমি বলতে চাই, ধর্ম যার যার, উৎসব সবার, অধিকার, নাগরিক অধিকার সবার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। এইখানে কোন রকমের বিরোধের বা কোন রকমের আপোষ মীমাংসার কোন সুযোগ নেই। আমি বলতে চাই 5 আগস্টের পরে 6 তারিখ আমি 2024 সালে এই জাসমদেবের মন্দিরে এই আপনার যেখানে আপনার কীর্তন হচ্ছে, এইখানে আমি বসে আমি বলেছিলাম আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের মানুষের অধিকারের প্রশ্নে আপোষহীন। তারা সকল ধর্মের, সকল মতের, সকল পথের মানুষের অধিকারের প্রশ্নে আমরা কখনো কোনোদিন আপোষ করিনি। আমাদের দল জন্মই হয়েছে এই দেশের ক্রান্তি লগ্নে মানুষের পাশে দাঁড়ানোর জন্য। সেহেতু আমাদের দেশে যেহেতু একটি ক্রাইসিস মুভমেন্ট চলতেছে, একটা অভ্যুত্থান হয়ে গেছে, আপনারা যারা এই ধর্মের লোক, আপনারা অনেকেই মানুষ মনে করে আপনারা বিশেষ একটি রাজনৈতিক দলের সমর্থন পুষ্ট, কিন্তু আমি সেটা ঘৃণাভাবে প্রত্যাখ্যান করি। আপনারা কোনো বিশেষ রাজনৈতিক দলের সমর্থন পুষ্ট নন। আপনারা বাংলাদেশের জনগণের রাজনৈতিক সমর্থন পুষ্ট রাজনৈতিক দলকে আপনারা বারবার ভোট দিয়ে নির্বাচিত সংসদ সদস্য করেছেন, সংসদে আপনারা রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব দিয়েছেন। আমরা বিশ্বাস করি 2025 সালে 26 সালে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছে, এই নির্বাচনে আপনারা সবচেয়ে বেশি আমাদের প্রিয় মার্কা ধানের শীষে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। আপনারা নিজেদের টাকা পয়সা ব্যয় করে আপনারা ধানের শীষে ভোট দিয়েছেন। আমি বলতে পারি নির্দ্বিধায়, আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা এইবার আমরা বাংলা স্বাধীনতার পরে সবচেয়ে বেশি আমরা আপনাদের হিন্দু সম্প্রদায়ের কাছ থেকে আমরা ধানের শীষে ভোট পেয়েছি। আমরা চাই, যেহেতু আপনারা আমাদেরকে আপন করে নিয়েছেন, সেই আপন করে নেওয়ার কারণে আমরা আপনাদেরকে ধারণ করতে চাই, লালন করতে চাই। আমরা আপনাদের অধিকারের প্রশ্নে আমরা সব সময় আপনাদের পাশে থাকতে চাই। সুগন্ধাদের কথা বলেছেন, আমি আপনাদের বলে দিয়ে গেলাম, অল্প কয়েকদিনের মধ্যে আমি ইঞ্জিনিয়ার সহ আমি সমস্ত জায়গাটি মেপে আমি আপনাদেরকে সুন্দর একটি বাউন্ডারির বন্দোবস্ত করে দিয়ে যাব। এক নাম্বার আপনাদের দাবি, ইনশাআল্লাহ আমি যত দ্রুত সম্ভব আমি এসে ইঞ্জিনিয়ার নিয়ে মেপে আমি আপনার সমস্ত বরাদ্দপত্র এবং আমি ভালো একজন কন্ট্রাক্টর নিয়োগ করে আমি আপনাদের এই কাজটা পরিপূর্ণভাবে যাতে হয়, গেট যাতে নির্মাণ হয়, তার জন্য আমি একটি বন্দোবস্ত করে দিয়ে যাব। আমি কথা দিতে পারি, আপনাদের যে নাট মন্দিরের যে কথাটি বলেছেন, আমি ঢাকা সদর আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় আমি 4টি মন্দির করে দিচ্ছি। ডিজাইন ড্রয়িং এর কাজ শেষ পর্যায়ে হওয়ার পরে ইনশাআল্লাহ আপনারা দেখবেন আমি সেটা কিভাবে করে দেই। আমার দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে প্রত্যেকটা মতাদর্শের
ভিন্ন মানুষের, ভিন্ন ধর্মের প্রত্যেকটা মানুষের অধিকারের আমি এক এবং অভিন্ন থাকবো এবং আমি এটা দায়িত্ব এবং কর্তব্য হিসেবে পালন করব। আমি কথা দিতে পারি আপনাদের প্রত্যেকটা জায়গায় আমি যাব। আমাদের ধামরাইতে 200-র অধিক আপনার পূজা মণ্ডপ আছে। 5ই আগস্টের পরে আমি প্রত্যেকটা মন্দিরে কম বেশি দেওয়ার চেষ্টা করেছি। ব্যক্তিগত পর্যায়ে যেগুলো মন্দির এবং আপনাদের যত মন্দির আছে প্রত্যেকটাই আমি দুর্গা পূজার মধ্যে দেওয়ার চেষ্টা করেছি। আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। আমি আপনাদের কথা দিতে পারি আগামী বছর ধামরাইতে ভিন্ন আঙ্গিকে পূজা অনুষ্ঠিত হবে। প্রত্যেকটা জায়গায় জেলা পরিষদের বরাদ্দ অবশ্যই থাকবে, সেটা আমি আপনাদেরকে একদমই ভাষায় আমি বলে দিয়ে গেলাম। আমি ধামরাইতে এই পূজা উদযাপন কমিটি যারা আছেন তাদেরকে নিয়ে আমি বসবো এবং রথযাত্রা কমিটির যারা আছেন, আমার মনে হয় সেপ্টেম্বরের দিকে বোধহয় আপনাদের, অক্টোবরের দিকে মনে হয় আপনাদের রথযাত্রা। হ্যাঁ, জুলাইতে, আচ্ছা জুলাইতে যদি হয় আমি বলবো সময় খুব সংক্ষিপ্ত। আপনাদের যদি আমাদের জেলা পরিষদ থেকে কোনো কিছু চাওয়া পাওয়া থাকে আপনারা দয়া করে আপনারা আমাদেরকে অবশ্যই এখনই জানাবেন। এটা আমাদের মিটিং এর মধ্যে অ্যাপ্রুভালের একটা ব্যাপার আছে। আমরা চাই আপনাদের যদি কোনো কিছু চাওয়া পাওয়া থাকে রথযাত্রার ব্যাপারে সেটা আপনারা বলবেন, আমি সমস্ত কিছু দ্রুত সময়ের মধ্যে আপনাদেরকে করে দিব। কিন্তু আমার কাছে একটা কথা আপনাদেরকে দিতে হবে, সেই কথাটা হচ্ছে জেলা পরিষদের বরাদ্দের ব্যাপারে কাউকে কোনোভাবে চাই না পয়সার এক কাপ চাও আপনারা খাওয়াতে পারবেন না, কাউকে খাওয়াতে পারবেন না। আমরা ওই যুগে ফেরত যেতে চাই না। এই মন্দিরের নামে 3 লক্ষ টাকা বরাদ্দ দিব, 1.5 লক্ষ টাকা আরেকজন নিয়ে নিবে, আমরা সেই যুগে যাইতে চাই না। ওই গ্রামে কোনো হিন্দু নাই কিন্তু একটা সাইনবোর্ড লাগিয়ে তারা ওই হিন্দু সম্পদের নাম বলে তারা প্রজেক্টের টাকা পাস করে নিয়ে তাদের ব্যক্তি পর্যায়ে খেয়ে ফেলবে। আমরা ওই সংস্কৃতিতে যেতে চাই না। আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে অভিপ্রায় প্রত্যেকটা আমরা উন্নয়ন কর্মসূচি আমরা যেটা বাস্তবায়ন করবো সেটা সততা, নিষ্ঠা, আন্তরিকতা দিয়ে আমরা সবকিছু আমরা প্রকল্প প্রণয়ন করবো এবং বাস্তবায়ন করবো। এর জন্য আমি আপনাদেরকে বলতে চাই আপনারা আমাদের পাশে থাকবেন। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে আপনারা ভালোবাসবেন, তার জন্য আপনারা আশীর্বাদ করবেন। তিনি যেন যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়ন, সকল ধর্মের সকল মতের সাম্প্রদায়িকতা সম্প্রীতির বন্ধন রেনবো নেশনের আওতায় এনে সকলকে একত্রিত করে যেভাবে ছায়া দিয়ে রাখতে চান সেটা যেন তিনি বাস্তবায়ন করতে পারেন এবং আমরা যেন তার সঙ্গী হয়ে থাকতে পারি। আমরা সকল ভালো কাজের সাথে থাকবো এবং সমালোচনা করব, কিন্তু সেটার অবশ্যই যুক্তিকতা থাকবে। আমরা ওই গুপ্তদেরকে প্রতিহত করব। বাংলাদেশের মানুষ যারা একত্রে আছি আমরা সকল ধর্মের সকল মতের মানুষ একসাথে থেকে ওই গুপ্তদেরকে প্রতিহত করব। এই আশা, এই আকাঙ্ক্ষা ব্যক্ত করে সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের এই মাঝপথে এসে আমি আপনাদেরকে কথা বলে সময়টা নষ্ট করে দিচ্ছি, এর জন্য আমি সকলের কাছে ক্ষমা চেয়ে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ ঢাকা প্রসঙ্গ মহোদয়কে বাস্তব ধর্মী সার্বভৌম বক্তব্য রাখার জন্য। আমরা সকলেই ত্রিশ সমাধর্মের চরণে আমাদের প্রিয় নেতার দীর্ঘায়ু কামনা করে সকলে আমরা প্রার্থনা করব। আপনারা বাংলাদেশের প্রখ্যাত কীর্তনিয়া কীর্তন সম্রাট ফরিদপুর থেকে আগত অমল ব্যানার্জি কীর্তন চলন করছেন। এখন কীর্তনিয়া মহোদয়কে তার কীর্তন শুরু করার জন্য বিনীত অনুরোধ করছি। সকলকে ধন্যবাদ। হ্যালো হ্যালো, জয় জয় শিশির সমারোহ প্রেমানন্দ।